আমার খবর। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। কত লাগবে জীবনে বাঁচতে গেলে, কত চাই? নমস্কার, আমি মুমতাজ রহমান। আমার খবরে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট একটি ক্লিপ আপনাদের প্রথমেই শোনালাম। তিনি পরিষ্কারভাবে বলছেন, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি জনসেবক চাইছি। কত টাকা লাগবে জীবনে বাঁচতে গেলে? রাজ্যবাসী এতদিন রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে শুনতে চেয়েছিলেন ঠিক এই কথাগুলি। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌরসভাগুলিকে নিয়ে একটি বৈঠকে বসেন। দীর্ঘক্ষণ বৈঠকের পর নানান বিষয় উঠে আসে এবং বলাই যেতে পারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কারণ আজ তার যে বক্তব্য, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো বক্তব্য দিয়েছেন, পুরো বক্তব্য জুড়ে তার যে ক্ষোভ উগরে দিয়েছেন পৌরসভাগুলিকে। তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে মানুষের জন্য যারা কাজ না করবে তাদেরকে থাকার প্রয়োজন নেই। কেবল পৌরসভাগুলিকেই তিনি ক্ষোভ প্রকাশ করেননি, তিনি যারা প্রশাসনিক প্রধান হয়ে বসে আছেন, যেমন পুলিশ প্রশাসন, প্রত্যেককেই তিনি কিন্তু আজ বিঁধেছেন এবং সাধারণ মানুষের পরিষেবা যদি না দেয় তাহলে তাদেরকে সরে যেতে বলেছেন। তার আজ এই বক্তব্যে রাজ্যবাসী কিন্তু অনেকটাই একজন রাজ্যের প্রশাসনিক প্রধানকে খুঁজে পেয়েছেন। এমনই চান রাজ্যবাসী যারা রাজ্যের মানুষের কথা ভাববেন। একদিকে যখন রাজ্য চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে পুরো বিষয়টি নজর দিতে হবে। এবং এতদিন দেখা গেছিল যে হয়তো কয়েকটা বৈঠকে, জেলায় যে বৈঠকগুলি হয়, বিভিন্ন জেলাতে প্রশাসনিক যে বৈঠকগুলি হয় সেখানে রিভিউ হয়, সেখানে কিছুটা কাজ কোথাও থমকে গেলে সেটিকে এগিয়ে দেওয়া হয়। কিন্তু আজ যে বৈঠকের পর যে বক্তব্য রেখেছেন, এটি কিন্তু একদম বলাই যেতে পারে যে একদম ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে পঞ্চায়েত এবং পৌরসভা যারা দেখভাল করছেন তাদের। বেশ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য আপনাদের শোনাবো না, কিছু বক্তব্য আমরা এডিট করেছি, সেই বক্তব্য আপনাদের শোনাবো। তার মধ্যে বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরব। এর মধ্যে বেশ কিছু কথা রয়েছে, যেমন এই টাকা তোলার জন্য এই রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং পৌরসভার দায়িত্ব কী সেটাও কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। একদিকে যখন পৌরসভাগুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাজ করার জন্য, সেই কাজ কিন্তু তারা করছে না। তারা করছে কি? তাদের নিজেদের ফায়দা লোটার জন্য বিভিন্ন কাজ করছেন। এমনই কিন্তু বক্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যারা প্রশাসনের দায়িত্ব সামলাচ্ছেন তাদেরকেও বলা হয়েছে, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, যারা ভাবছেন যে 2 বছরের জন্য আমরা কাজ করতে এসেছি, লুটে পুটে খাবো, তারপরে কোনো রকমের দায়িত্ব সেরে চলে যাব, এটা কিন্তু সাবধান করে দিলেন। কারণ তিনি জানিয়ে দিলেন যে কটা দিন আপনি জেলায় বা যেখানে কাজ করবেন তার আপনার কাজের মূল্যায়ন হবে এবং মূল্যায়ন করবেন যে কমিটি, তার মধ্যে কিন্তু ভিজিলেন্স থাকবে এবং সিআইডি থাকবে এবং রাজ্য পুলিশের টিম থাকবে। যারা প্রশাসনিক পদে বসে রয়েছেন তারা যাতে দুর্নীতি থেকে মুক্ত থাকে তার জন্যও কিন্তু আগাম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন।
ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না, সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। হাওড়াতে কেন এখনও কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? ইচ্ছামতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। মিউটেশন অনলাইন করা হয়েছে, কিন্তু কাজ সময় মতো হচ্ছে না। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পারছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম, যে রাস্তা করবে যে কোম্পানি, তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে। করছে না। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা, টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের, এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে। কেন দিচ্ছেন? কে পাওয়ার দিয়েছে? এই পাওয়ার লোকালি আর হবে না। ল্যান্ড ডেভেলপমেন্ট, সোলার পাওয়ার, এগুলো স্টেট এবং রিসাইক্লিং অফ দ্য জঞ্জাল, যেগুলো, এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে। কেন করছি না? এটা সেন্ট্রালি করতে হবে। এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই। তো কাকে দিয়ে করবো এগুলো? তো মহা মুশকিল হয়ে গেছে। এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে, কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না, শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না, ট্যাক্স বাড়ানো ছাড়া, আর বিল্ডিং তৈরি করা ছাড়া, আর লোক বসানো ছাড়া। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না। তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে, এবং যেখানে এসিবিকে রাখা হবে, এবং যেখানে সিআইডিকে রাখা হবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে।
এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি, এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ কার কোন মিনিস্টার বলছে শুনবে না, নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। আমি কোনো অবহেলা শুনবো না, আমি বলে দিলাম। পারফরমেন্স রিভিউও হবে। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নিট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। সামনে ডেঙ্গি আসছে, বর্ষার আগে নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। ড্রেন বন্ধ হয়ে যায় এমন কিছু ড্রেনে ফেলা যাবে না। ড্রেনগুলো তো ডাম্পিং গ্রাউন্ড নয়। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক। এটা মাথায় রাখতে হবে। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইফ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার। কারা দেখছে না? তাদের লিস্ট আমরা ব্ল্যাক লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি? নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। গভর্নমেন্টের 1 পয়সার দাম অনেক, মনে রাখবেন, এটা মানুষের টাকা। এত বিউটিফিকেশন হয়েছে, এত টাকা খরচ করেছে, কিন্তু তার কোনো মেনটেনেন্স নেই। যত্নটা তো করতে হবে। নিজের শরীর যত্ন করব, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাব, যেতেই পারে, কিন্তু আমার জায়গাটাকে দেখবো না। আমার ঘরটা তো আমার জায়গা, যেখানে আমি কাজ করি, সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটির মতো করে মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে এটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয়। প্রত্যেকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি, তারপরও মানুষকে মিউটেশন, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে। আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ। এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথা থেকে কত নিয়েছে।
মিউটেশন অকারণে দেরি করা বন্ধ করতে হবে, আদারওয়াইজ অ্যাকশন হবে, পেনাল্টি হবে। যে করছে না তার বিরুদ্ধে, সে যেই হোক। নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে, যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই, অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে। রাইট টু ইনফরমেশন, রাইট টু কমিশন, এগুলো তো আছে আমাদের। রাইট টু ওয়ার্ক, আমাদের কমিশন আছে। রাইট টু পাবলিক সার্ভিস আছে। তো পাবলিক সার্ভিসটা অ্যাপ্লাই হচ্ছে না কেন? একজন কমিশনারের অবস্থাকে টাকা নিচ্ছে, চলে যাচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে না কেন? কটা কেসে অ্যাপ্লাই হয়েছে? বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এটাও তদন্ত হবে আইএনসি ডিপার্টমেন্ট, দিয়ে দাও। আমার যা বলার আমি বলেছি। আমি এর জন্য কোনো ক্ল্যারিফিকেশন কারো কাছে চাইব না। আমি যেটা বললাম সেটা আমাদের সবার কথা, মানুষের কথা। আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে, আর যারা করবেন না আমাকে ভয় দেখাবেন না। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে। বাংলার আইডেন্টিটিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, এটা যেন না হয়। আর এমএলএদের আমি বলবো এসব কাজে ইন্টারফেয়ার না করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, এবং এই বক্তব্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য এমন হওয়াই উচিত যে আধিকারিক বা যারা সরকারের প্রতিনিধি, পঞ্চায়েত হোক বা পৌরসভার, তাদেরকে কিন্তু একদম ক্ষোভ প্রকাশ করে বলেছেন এবং তাদের কাজ কি সেটাও কিন্তু মনে পড়িয়ে দিয়েছেন। এবং তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যারা মানুষের জন্য কাজ করবে না, যারা মানুষের পাশে থাকবে না, তাদের কিন্তু রেয়াত করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সব সময় সঙ্গী হয়ে আছেন। তাই আমাদের ফেসবুক বা ইউটিউবের যে পেজটি আছে আপনারা ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ জেলার খবর নিয়ে আমরা বিভিন্ন ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরি। জেলার কোনো খবর নিয়ে এলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। তাই আজ এ পর্যন্তই, আবার কোনো অন্য বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।